নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের বহু প্রতীক্ষিত একটা লিস্ট এসছে, অযোগ্য শিক্ষক কারা, সেই লিস্টটা রাজ্যের স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে অনেক গড়িমসি করে। সকালে বেরোবে, ব্রেকফাস্টের পরে বেরোবে, লাঞ্চের পরে বেরোবে, বিকেলে টিফিন খাওয়ার পরে বেরোবে, নাকি রাত্রে ডিনারের পরে বেরোবে, এবং তাই হয়েছে। কোনো একটা জায়গা থেকে কি তাহলে সবুজ সংকেত আসছিল না, এই নাম রাখো, ওই নাম রেখো না, ওই নামটা বাদ দিয়ে দাও, এই নামটা কেন রেখেছো, এটার জন্য ধাতানি, ওটার জন্য প্রশংসা, এই নামটা থাকলে অমুক এমএলএ ধরা পড়ে যাবে, ওই নামটা থাকলে তমুক মন্ত্রীর কলার ধরে টাকা আদায় করা হবে। অর্থাৎ নামগুলো কাটো, নামগুলো যোগ করো, বিয়োগ করো, এই করতে করতে শেষমেশ 1804 জনের নামের তালিকা প্রকাশ করেছে। বলা হয়েছে প্রথম লিস্ট, ফার্স্ট লিস্ট। এসএসসি এটাকে আইনের একটা ফাঁক রেখে দিয়েছে, যদি আবার হাইকোর্টে ভৎসনা খেতে হয়, যদি আবার সুপ্রিম কোর্টে গলাধাক্কা খেতে হয়, থাপ্পড় খেতে হয়, সেই সমস্ত জায়গা থেকে বাঁচার জন্য একটা ফাঁক রেখে দেওয়া হয়েছে যে হুজুর এটা আমরা করেছি, আবার আমরা সার্ভে করব, আবার আমরা পরীক্ষা করব, আবার আমরা সেকেন্ড লিস্ট করব, থার্ড লিস্ট করব। এবং অদ্ভুতভাবে 2016 সালে আপনাদের মনে থাকবে যে প্যানেল প্রকাশিত হয়েছিল, সেখানে যেমন করে 2 নম্বরি করা হয়েছিল, ফেরেববাজি করা হয়েছিল, চুরি করা হয়েছিল, জালিয়াতি করা হয়েছিল, একইভাবে এই তালিকাতেও একটা ধোঁয়াশা রেখে দেওয়া হয়েছে। এই যে 1804 জনের নামের তালিকা অ্যালফাবেটিক্যালি এ থেকে জেড পর্যন্ত প্রকাশ করা হয়েছে, সেখানে শুধুমাত্র নামটুকু রয়েছে আর রোল নাম্বারটুকু রয়েছে। এখন আপনি দেখলে বুঝতে পারবেন যে অমুক নাম ফারজানা আলম বা অমুক অসীম বিশ্বাস বা যাই হোক, যে নামটা আপনি দেখছেন তালিকায় 1804 জনের, কোন লোকটা আপনার পাশের বাড়ির, আপনার বন্ধু বান্ধবের মধ্যে যে পরিচিত, আপনার আত্মীয় স্বজনের মধ্যে পরিচিত, আপনি প্রত্যেকদিন বাজারে যান, যে লোকটাকে চেনেন, আপনি যখন বলবেন এই তো লিস্টে আপনার নাম, আপনি চোর, আমার ছেলেকে আপনি পড়িয়েছেন, এই জালিয়াতি কেন করেছেন, যখন কলারটা ধরবেন, বা সেই লোকটা যখন গিয়ে যাকে টাকা দিয়েছিল বলবে টাকাটা ফেরত দাও, বলবেন না তুমি যে ওই লোকটা, তার কি প্রমাণ আছে, তুমি যে ওই লোকটা, তার কি প্রমাণ আছে। এসএসসি এখানে কিভাবে রাজ্য সরকারকে, তৃণমূল সরকারকে বাঁচিয়েছে দেখুন। নামের পাশে কোনো সাবজেক্টের নাম নেই, কোন সাবজেক্টের টিচার নাম নেই, কোন স্কুলের টিচার নাম নেই, তার নামটা বাদ যাচ্ছে কেন? সে কি সাদা খাতা জমা দিয়েছে? সে কি ওএমআর সিট ট্যাম্পার করেছে? সে কি কারণে? সে কি প্যানেল জাম্প করেছে, মানে প্যানেলের নিচের দিকে নাম ছিল, ওপরের দিকে নাম চলে এসছে? তাকে কি এসএমএস করে ডাকা হয়েছে? তাকে কি কোভিডের সময় নিয়োগ করা হয়েছে? নাকি তাকে প্রথম থেকে একদম জালিয়াতির মাধ্যমে রাজার মতো তাকে নিয়োগ করা হয়েছে? কোনো রকমের কোনো প্রামাণ্য নথি নেই, শুধুমাত্র নামটুকু আছে, রোল নাম্বারটুকু আছে, এর বাইরে আর কিছু নেই। এবার আপনারা বুঝে নিন। আচ্ছা আপনারা বলুন তো বন্ধুরা, যারা দেখছেন নবান্ন নিমন্ত্রণে, আপনারা দর্শকরা দেখে থাকেন, এই মাত্র 1804 জন, আপনাদের মনে হয় 2016 সালে যে প্যানেল প্রকাশিত হয়েছিল এবং 2019 সালে লোকসভা ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে যাওয়ার পরে, যখন কলকাতা প্রেস ক্লাবের সামনে অনশন চলছিল, এই যে পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন যে শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী, বুকে তৃণমূলের ব্যাচ লাগিয়ে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গেছিলেন, তখন তাঁরও বুকে তৃণমূলের ব্যাচ ছিল, তারা গিয়ে অনশন তুলে নিতে বলেছিলেন। তারপরে কমিটি তৈরি হয়েছিল এবং যে কমিটিতে যারা ছিলেন সেই কমিটির লোকেরা তো চাকরি পেয়েছিলই, তাদের আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির লোকজন, পিসির বাড়ির লোকজন, বন্ধু বান্ধব, সবাইকে চাকরি দেওয়া হয়েছিল। মানে দুর্নীতি কোন লেভেলে হয়েছে আপনারা ভাবতে পারবেন না। এবং এত বড় দুর্নীতি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, যে ভাগ ক্যামাক স্ট্রিট পর্যন্ত, কালীঘাট পর্যন্ত গিয়েছে বলে অভিযোগ উঠে গিয়েছে। এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বলে দিয়েছেন যে এদের ভবিষ্যতের ঠিকানা কিন্তু জেল। একটুখানি আপনারা শুনে নিন তিনি ঠিক কি বলেছেন। একদম বোগাস তালিকা। মমতা বন্দ্যোপাধ্যায় এই জটিলতাটাকে কন্টিনিউ করতে চান। 1803 জনের নাম প্রকাশ করেছে, এটা অসম্পূর্ণ তালিকা। আমি আপনাকে বলছি, এসআইআর এ যেমন আমি বলি যে 4 দফা নাম থাকবে না, বারে বারে বলি, ভবিষ্যতেও বলবো, বাকিদের নাম থাকবে, কোনো চিন্তার কারণ নেই। এক্ষেত্রেও এই যে তালিকার ক্ষেত্রে মানে সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ এবং এর আগে অভিজিৎ গাঙ্গুলির যে অর্ডার, এতে কিন্তু 4 জনের নাম তারা অযোগ্য। তারা যারা ওএমআর টেম্পারিং হয়েছে তারা 1 নম্বর, একদম ক্রিস্টাল ক্লিয়ার।
আপনার প্যানেলের যে টাইম ছিল সেই মেয়াদ উত্তীর্ণ পরে যারা নিয়োগ পেয়েছে তারা, আপনার র্যাঙ্ক জাম্প যাদের হয়েছে তাদের, এবং সাদা খাতাতে যারা চাকরি পেয়েছে, এই 4 ধরনের লোকের চাকরি থাকতে পারে না। এবং এই সংখ্যাটা 6000 সামথিং, যেটা 22 সালে অভিজিৎ গাঙ্গুলি মহোদয় একদম সংখ্যা করে অর্ডার করেছিলেন। পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ সেই অর্ডার কন্টিনিউ করেছে, সুপ্রিম কোর্ট ওদেরই টেন্টেড বলেছে। এটা তো একটা দিক গেল। অন্যদিকে স্বাধীনতার পরে কোথাও হয়নি, এমনকি ত্রিপুরায় যে বাম সরকারের 10,000 সামথিং প্রাইমারি গেছিল, সেখানেও কিন্তু সরকার তাদের অযোগ্য স্বীকার করেনি। এখানে অন রেকর্ড 1803 জনের চাকরি অবৈধভাবে মমতা ব্যানার্জি সরকার দিয়েছে, স্বীকার করার মধ্য দিয়ে প্রমাণিত হলো এই সরকার যারা সংবিধানকে সামনে রেখে অন্তর্ভুক্তির শপথ নিয়েছে, তারা এই ধরনের বেআইনি কাজ করেছে। এবং এটা সম্পূর্ণভাবে কোনো নির্বাচিত সরকার করতে পারে না। এবং তাদের যে ব্যুরোক্রেসি এই কাজে সহযোগিতা করেছে তা মারাত্মক। আমি কথা দিতে পারি, সিপিএম এর ভুলের জন্য মন্ত্রিসভা ছাড় পেয়েছে। সিপিএম যখন স্কুল সার্ভিস কমিশনের আইন তৈরি করে একটা জায়গা লিখে রেখে দিয়েছিল, সেই জায়গাতে পরিষ্কার ছিল যে অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েট করতে পারে ক্যাবিনেট, যেটা ডিভিশন বেঞ্চ সিবিআই কে দিয়েছিল অর্ডার করতে, অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের অর্ডারকে আপহোল্ড করে। সেটা সুপ্রিম কোর্টে গিয়ে এরা মুক্তি পেল কেন? 1996-এ এসএসসির যে সিপিএম এইটা করে গেছে, সিপিএম জানতো যে আমরা আরো 50 বছর 100 বছর থাকবো, নাতিরাও মুখ্যমন্ত্রী মন্ত্রী হবে। সিপিএম জানতো না যে ওরা চলে যাবে। সেই জন্য সিপিএম 96 সালে স্কুল সার্ভিস কমিশনের রুলে রেখে গেছিল যে অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করতে পারবে ক্যাবিনেট। সেই কারণে মমতা ব্যানার্জি সহ তার পুরো ক্যাবিনেট তারা বাইরে আছে, যারা 2022 সালে 5ই মে অবৈধভাবে 5800 পোস্ট ক্রিয়েট করেছিল, যেটা তদানীন্তন গভর্নর এখন এক্স ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় আটকে দিয়েছে। এটা আমি বারে বারে ডকুমেন্ট হিসেবে দেখি। আমি পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের কাছে কথা দিতে পারি ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা হিসেবে, এই যে 1803 অ্যাডমিটেড বেআইনি লোককে চাকরি দিয়েছে, বিজেপিকে সরকারে আপনারা আনুন। আমরা স্পেসিফিক সরকারে এলে এফআইআর করে মন্ত্রী আমলা যারা এই বেআইনি লোকদেরকে অ্যাপয়েন্ট করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠিনতম ব্যবস্থা নেব। বিজেপিকে আপনারা এপ্রিল মাস 2026-এ সরকারে আনবেন। আমি কমিট করছি 8 মাসের জন্য, আপনারা 8 মাস পরে দেখে নেবেন, কথা কাজের মধ্যে মিলিয়ে নেবেন। এবং এই লোকগুলোর ভবিষ্যৎ, ইনক্লুডিং মমতা ব্যানার্জি অ্যান্ড হার ককাস, এদের ভবিষ্যৎ কিন্তু ঠিকানা হচ্ছে জেল। কোনো রাগঢাক নেই, কোনো মুখ নেই, মুখোশ নেই, কোনো আড়াল নেই। সরাসরি শুভেন্দুবাবু বলে দিলেন যে এই যে মুখ্যমন্ত্রী এবং তার সহযোগী অ্যান্ড কোং সবার ভবিষ্যৎ ঠিকানা হচ্ছে জেল। বন্ধুরা, আপনারা কি চান? আমরা জানি আপনারা কি চান, আমরাও তাই চাই। সত্যের জয় হোক, এই অশুভ শক্তির পরাজয় হোক। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। আমাদের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনও নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতারাম।